11 এপ্রিল থেকে শুরু হচ্ছে আরো একটা ভয়ঙ্কর জ্যোতিষী যোগ। কিরকম জ্যোতিষী যোগ দেখুন, এর আগের ভিডিওতে অনেকটাই বলা হয়ে গেছে, তাই আজকের এই ভিডিওতে আমি খুব বেশি বিস্তারিত কিছু বলবো না, কারণ মঙ্গল এবং শনির যে যোগ এবং এর ফলে কি কি ঘটনা ঘটবে বলেছি। তো এখন 11 তারিখে কি হচ্ছে, বুধ এসে এখানে যুক্ত হবে। তো বুধ এসে যুক্ত হওয়ার ফলে কতকগুলো ঘটনা একটু একটু চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটা ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা বলে দেবো এবং প্রত্যেকে নিজের রাশির সঙ্গে রিলেট করে নিতে পারবেন, কারণ এর আগের ভিডিওতে আমি যে যে জায়গাগুলো বলে দিয়েছি সেই জায়গাগুলোতে কি কি সমস্যা আসবে, আরেকটু কিছু ঝামেলা গন্ডগোল যুক্ত হতে পারে, সেইগুলো বলবো। একই রাশিতে কে কে থাকছে? একই রাশিতে থাকছে মঙ্গল, বুধ এবং তার সঙ্গে থাকছে শনি। তো আপনার জীবনে কি পরিবর্তন হবে, নাকি না কোনো সম্ভাবনার দরজা খুলবে, সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই একটু আলোকপাত করে নেওয়া যাক যে কে কি দেখে, কি রকম ঘটনা ঘটে। দেখুন, আমরা এই মুহূর্তে যদি দেখি কোথায় কে বসে রয়েছে, তাতে করে আমরা কি পাচ্ছি, দেখুন সান রয়েছে, সূর্য রয়েছে। সূর্য 14 তারিখের পর চলে আসবে মেষ রাশি, তাই সূর্যকে নিয়ে আমি খুব একটা আলোচনা করছি না। মেনলি যেটা করছি সেটা হচ্ছে স্যাটার্ন, মার্স এবং মার্কারি, এই তিনজনকে নিয়ে। এই তিনজন থাকলে কি হবে, তিনজনের মধ্যে দেখুন এই যে মার্কারি, মার্কারি এ কি করে, এ হচ্ছে বুদ্ধির একজন কারক গ্রহ। এ থাকলে বুদ্ধি, কমিউনিকেশন, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হয়। কিন্তু আবার যদি মঙ্গল, মঙ্গল কি হয়, মঙ্গল কি করে, মঙ্গল হচ্ছে শক্তি এবং আগ্রাসন, এই জায়গাটা কিন্তু মঙ্গলের হাইলাইটেড পয়েন্ট। আর তার সঙ্গে রয়েছে কে না, শনি, স্যাটার্ন। স্যাটার্ন কি করে, স্যাটার্ন হচ্ছে বাধা এবং তার সঙ্গে কর্মফলদাতা। তো সেই হিসাবে কিন্তু তিনজনকে যদি আপনি দেখেন যে তিনজনের মধ্যে কে কি রয়েছে, কে কিভাবে রয়েছে, আপনি ঠিক মেলাতে পারবেন না, অর্থাৎ তিনজনের ক্যারেক্টার তিন রকম। এবারে আমি একটা ছোট্ট ঘটনা বলবো, সেই ছোট্ট ঘটনাটাকে দিয়ে আপনি আপনার নিজের জায়গাটাকে রিলেট করতে পারবেন। দেখুন, এই ঘরটাকে আমরা জানি কার ঘর, এই ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর। তো বৃহস্পতির ঘর, বৃহস্পতির কে বন্ধু, বৃহস্পতির বন্ধু হচ্ছে মঙ্গল। খুব যে পছন্দ করে এমনটা নাও হতে পারে, কিন্তু মোটামুটি একই দলের। বুধ কারো দলে নেই, শনি আলাদা দলে। তো এখন বৃহস্পতির ঘর, বৃহস্পতির ঘরে এই তিনজন ব্যক্তি এসে হাজির হয়েছে। তো তিনজন ব্যক্তি এসে হাজির হতে তো কি ঘটনা ঘটবে, বৃহস্পতি ঘরেতে নেই, আপনি আপনার বাড়িতে নেই, এবং এই অবস্থায় তিনজন আপনার বন্ধু একই ঘরে জন্মে হাজির হয়েছেন, বা তিনজন তিন জায়গা থেকে হাজির হয়েছেন, কিন্তু তিনজনের কারোর সঙ্গে কারো ম্যাচ খায় না। কি হবে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, এই সমস্ত শুরু হবে এই ঘরেতে। তো এই ঘরেতে কিন্তু সব থেকে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব শুরু হবে। তো এর ফলে কি হবে, এর যে পাশাপাশি ঘরগুলো রয়েছে সেইগুলোতে কি কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, অবশ্যই প্রভাব পড়বে। তো কি প্রভাব পড়বে সেটাকে নিয়ে আমি আপনাকে বলে দেব। তো পুরো জায়গাটা মুছে দিলাম। দেখুন, যে সমস্ত প্রভাবগুলো ঘটবে সেইগুলো আমি বলে দিচ্ছি, এবং প্রত্যেকটা রাশির ক্ষেত্রে একই ধরনের আসবে। এবারে কার কোন জায়গাতে পরিবর্তনটা হবে সেটার জন্য আপনি এর আগের ভিডিওগুলো একটু দেখবেন, যে মঙ্গলের সঙ্গে যে শনির কনজাংশন, তার ফলে কোন কোন জায়গাতে আপনার সমস্যা তৈরি হচ্ছে, সেই জায়গাগুলোতে আরেকটা যুক্ত হচ্ছে। সেই যুক্ত হওয়াটা ভালো কিংবা মন্দ সেটা আপনি ভিডিওটা শুনলেই বুঝে যাবেন। তো কি ঘটনা ঘটবে, মেন্টাল চাপ বাড়বে, অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং, কনফিউশন, এই সমস্ত বাড়তে পারে। এবারে যার যে ঘরের অনুসারে ঘটবে তার সেই ঘর অনুযায়ী ঘটনাগুলো ঘটবে। যেমন আমি ধনুরাশির ক্ষেত্রে কি বলেছিলাম, 4 নম্বর ঘর, অর্থাৎ বাড়ি গাড়ি নিয়ে ঘর, অর্থাৎ বাড়ি গাড়ি নিয়ে ধনুরাশির চিন্তা বাড়বে। বৃষ রাশির ক্ষেত্রে যদি বলি, বৃষ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, বৃষ রাশির এটা 11 নম্বর ঘর, অর্থাৎ তার বড় বন্ধুদের, বড় যে ভাই বোন, বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে চিন্তা বাড়বে। এই জায়গাগুলো বাড়বে, অর্থাৎ একটা টেনশন সৃষ্টি করছে। আমি এর আগে বলেছি, তাই আর বলছি না আলাদা করে। তার সঙ্গে কি হবে, কাজে বাধা আসবে। যে কোনো কাজ যেটা আপনি ভাবছেন দ্রুততার সঙ্গে করে ফেলবেন, সেটা আপনি দ্রুততার সঙ্গে করতে পারবেন না, দেরি হয়ে যাবে। তার সঙ্গে কি হবে, রাগ, হতাশা, এইসব বাড়বে। তার কারণ মঙ্গলের আগুন রয়েছে, শনির চাপ রয়েছে, এবং তার সঙ্গে বুধ তৈরি করবে একটা কনফিউশন। পাশাপাশি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে এই সময়তে। এবং ভুল সিদ্ধান্ত কি হচ্ছে, বুধ এখানে দুর্বল হয়ে যাচ্ছে। দেখুন, এখানে মঙ্গল মারাত্মক শক্তিশালী, স্যাটার্নও শক্তিশালী, বুধ হচ্ছে বাচ্চা ছেলে। তো স্বাভাবিকভাবে বুধ এখানে কিন্তু শক্তিশালী হচ্ছে না। তো যে কারণে কি হবে, সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যা তৈরি হবে। এবারে কার কোন জায়গাতে সিদ্ধান্ত নিতে সমস্যা হবে,
আমি যদি প্রথমেই আসি মেষ রাশির জন্য কি ঘটনা ঘটবে, তার কোন জায়গাতে, অর্থাৎ তার যে বিদেশ ভ্রমণ সংক্রান্ত জায়গাতে একটু কনফিউশন বাড়তে পারে, হসপিটালাইজ যে জায়গাতে সেখানে টেনশন বাড়তে পারে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে মেষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, তার বড় বন্ধু বান্ধব যারা সব রয়েছেন বা বড় ভাই বোন রয়েছেন, তার কিছু প্রাপ্য রয়েছে, সেই জায়গাতে তার একটু কনফিউশন বাড়বে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ঠিক যে ঘটনাগুলো ঘটবে বা যে ঘটনাগুলো এর আগেতে বলেছিলাম, সেই জায়গাতে কি হলো, একটু টেনশন বাড়িয়ে দিল, আর কিছু হবে না। তো এরপরতে আর কি কি ঘটনা ঘটবে, আর কারা বেশি প্রভাবিত হবেন এর মধ্যে সব থেকে বেশি? মীন রাশির মানুষরা প্রভাবিত সব থেকে বেশি হবেন, কারণ মীন রাশির নিজের ঘটনা ঘটছে। কন্যা রাশির মানুষজনদের কি ঘটনা, কোন ঘর এটা? কন্যা রাশির এটা 1 2 3 4 5 6 7, কন্যা রাশির এটা 7 নম্বর ঘর। কন্যা রাশিও কিন্তু ভালো মাত্রায় প্রভাবিত হবে। তার সঙ্গে কে প্রভাবিত হবে? মিথুন রাশির লোকজনরা। তার কারণ মিথুন রাশির ঘরটাকে যদি আমরা দেখি, এটা কত নম্বর ঘর? কর্মের জায়গাতে গন্ডগোল হবে, এটা 10 নম্বর ঘর। মিথুন রাশির 1 2 3 4 5 6 7 8 9 10 কর্মের জায়গা, কর্মের জায়গাতে বেশ গন্ডগোল ঝামেলা এই সমস্ত বাড়বে। ধনু রাশির ক্ষেত্রে কি হবে, প্রথমেই বলেছিলাম, বাড়ি গাড়ি কেনা, তার সঙ্গে তার মায়ের সাথে সম্পর্ক, অর্থাৎ বাড়িতে একটা ঝামেলা গন্ডগোল, এইগুলো সব থেকে বেশি লাগতে পারে, তাই এরা সব থেকে বেশি প্রভাবিত হবে। আর যাদের কুণ্ডলিতে কি হবে, আগে থেকেই শনি এবং মঙ্গলের যোগ রয়েছে, কিংবা যাদের শনি মঙ্গলের দশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে এই প্রভাবগুলো হবে চরম পর্যায়ে। এবার কিছু পজিটিভ দিক রয়েছে। কি পজিটিভ রয়েছে? যারা ধৈর্য ধরে কাজ করেন তারা বেশ ভালো সাফল্য পেতে পারেন। অর্থাৎ এখানে একটাই পন্থা, যেটা হচ্ছে ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে। তারপরে গবেষণা বা টেকনোলজিক্যাল যে সমস্ত কাজকর্ম যারা করেন বা স্পিরিচুয়াল ফিল্ডে আছেন, তাদের কিছুটা উন্নতি হবে, কারণ এখানে ধৈর্য লাগে, গবেষণার ক্ষেত্রেও টাইম লাগে। অর্থাৎ আপনার মেন ফোকাস পয়েন্ট হচ্ছে ধৈর্য। এছাড়াও কিছু কি রয়েছে না, যাদের হিডেন কিছু ট্যালেন্ট ছিল, সেই হিডেন ট্যালেন্টগুলো বেরিয়ে আসতে পারে। অর্থাৎ একেবারে যে নেগেটিভ দিক এমনটাও কিন্তু নয়। তাহলে কি করবেন এই সময়টা? এই সময় যেটা করবেন, দুমদাম সিদ্ধান্ত নেওয়া একদমই যাবে না, রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে, মেডিটেশন করতে হবে আপনাকে, বা প্রার্থনা করতে হবে আপনাকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ করার আগে দ্বিতীয়বার একটু ভেবে নেবেন যে আপনি যেটা করছেন সেটা সব ঠিকঠাক করছেন কিনা। এই জায়গাগুলোই কিন্তু মেন ফোকাস জায়গা। এবার দেখুন, এর আগেতে আমি ভিডিওতে অনেকটা করে বড় করে ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে পুরো ডিটেলস বুঝিয়ে দিয়েছিলাম, যে কারণে সেই ডিটেলস জায়গাটা যদি আপনি একটু শুনে ফেলেন বা বুঝে যান, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার ঠিক কোন জায়গাতে কনফিউশন, কোন জায়গাতে ডিলে ইত্যাদি ঘটতে পারে, সেটা আপনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারবেন। পাশাপাশি মার্কারিকে আমরা এই মুহূর্তে ভালোই গুরুত্ব দিই, তার প্রধান কারণ মার্কারিকে একটা যোগাযোগ দেখে, বুদ্ধিমত্তা দেখে, তাই সেই হিসাবে কিন্তু মার্কারি বা বুধ একে কিন্তু ত্যাগ করলে চলবে না। এবারে প্রশ্ন হচ্ছে যে 11 তারিখ তো প্রবেশ করবে, থেকেই যাবে এই ঘরেতে? না, কেউ থাকবে না। দেখুন, কেউ থাকতে আসেনি। এটা কি করবে, মার্কারি প্রবেশ করবে 11 তারিখে, আর এরপরেতে বৃষ রাশিতে চলে যাবে সে 30 তারিখে, এবং 30 তারিখের পরেতে কিন্তু আবার গল্পগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। আর নেক্সট আমি ভিডিও একটা আনছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাতে একটু বিস্তারিত আলোচনা করে থাকবে। সেটা কি, এই যে সূর্যের কথা বলছিলাম, এই সূর্য 14 তারিখে কি হচ্ছে, এই ঘরেতে প্রবেশ করছে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করছে। তাহলে এখানেতে হয়ে যাবে সান। তো এই ঘরে যদি সান চলে আসে, তাহলে সানের সঙ্গে ভেনাসের একটা কনজাংশন হচ্ছে, কিন্তু বেশি দিন থাকবে না, বেশি দিন থাকবে না, কারণ ভেনাস আবার 19 তারিখে এই ঘরে চলে যাবে। অর্থাৎ 14 তারিখ থেকে 14, 15, 16, 17, 18, 19 6 দিনের জন্য সান এবং ভেনাস এক ঘরে সহাবস্থান করবে। তারপরে কিন্তু আবার 19 তারিখ থেকে এরা পাশাপাশি থাকবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ঘটনাগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। আবার মার্কারি 30 তারিখে এখানেতে চলে আসবে, অর্থাৎ 30 তারিখের পর থেকে সূর্য এবং বুধ একসঙ্গে প্রবেশ করবে, এবং এই সময়ে যে সমস্ত বাচ্চারা জন্মাবে তাদের ট্যালেন্টও কিন্তু হাইফাই লেভেলের হবে। কারণ বুধ এখানে এখানে হচ্ছে, এটা প্রথম কথা হচ্ছে এটা অগ্নি রাশির ঘর, তারপর এটা হচ্ছে সূর্যের উচ্চস্থানীয় ঘর, অর্থাৎ সূর্য এখানে উচ্চস্থ হয়। তার সঙ্গে সূর্য এবং বুধ একসঙ্গে থাকা মানেই কিন্তু তৈরি হচ্ছে যেটা বুধাদিত্য যোগ, এবং সেই বুধাদিত্য যোগের ফলে এবং তার সঙ্গে এখানে ট্যালেন্ট সব থেকে ভালো বিকশিত হবে, তার কারণ এটা অগ্নিতত্ত্বের ঘর।
এই সময়টাতে যে সমস্ত বাচ্চারা জন্মাবে, যেটা বললাম 30 তারিখে থেকে শুরু করে, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ থেকে শুরু করে মে মাসের ধরে চলুন 14 তারিখ 15 তারিখ পর্যন্ত, যতক্ষণ না সান আবার ট্রানজিট হয়ে এই ঘরে প্রবেশ করছে, এই সময়টাতে যে সমস্ত বাচ্চারা জন্ম হবে তারা কিন্তু বেশ ভালো ট্যালেন্টেড বাচ্চা হবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়বেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।